মেকি ভয়ের মুখোশ ছেড়ে দাঁত বের করে হাসলো আন্দ্রেই। রাগে মুখ লাল হয়ে ওঠে ইসাবেলার। ওর এই হাসি মুছে দেবে ইসাবেলা। ভিক্টোরিয়ার ধর থেকে গলাটা আলাদা করে ছুঁড়ে ফেলে আন্দ্রেইয়ের পায়ের কাছে সোজা হয়ে বসলো আন্দ্রেই। চোয়াল শক্ত করে চাইলো ইসাবেলার কঠিন মুখের দিকে। রুমের এক কোণে নিভু নিভু হ্যারিকেন এনে আগুন ধরিয়ে দিল ভিক্টোরিয়ার মাথাবিহীন দেহে। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আন্দ্রেই ভিক্টোরিয়ার মাথাটা হাতে তুলে ফুটবলের মতো আঙ্গুলের উপর ঘুরিয়ে বলল, তোমার কি ধারণা এই মেয়ের মৃত্যুতে আমার কিছু এসে যায়? না না, মেয়েদের দেহ আর রক্ত ছাড়া আর কিছুতেই এই আন্দ্রেহির বিন্দু মাত্র আগ্রহ নেই। ও আমার পেয়াদা ছিল, ওর কাজ শেষ। এখন ও থাকলে কি নরকে গেলেও তাতে আমার বই গেল। ভিক্টোরিয়ার মুন্ডুটা ছুঁড়ে মারলো ওর দেহ পোড়া জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ভিক্টোরিয়ার চোখ খোলা, আগুন পড়তে পড়তেও ওই দুজোড়া চোখ যেন ইসাবেলাকেই দেখছে। ভীষণ কান্না পেল ইসাবেলার, কিন্তু কাঁদলো না। ক্ষুব্ধ চোখে তাকালো আন্দ্রেইয়ের দিকে, বলল, এমনই করে তুমিও একদিন জ্বলবে আত্রেই, ঠিক জ্বলবে। তোমার অভিশাপ বৃথা গেল, তোমার বলার আগেই জ্বলছি। গলায় হাত বুলিয়ে বিরক্ত মুখে মনে মনে ভাবলো। ইসাবেলা মাধবের অচেতন দেহের দিকে পা বাড়াতে আন্দ্রেই হাওয়ায় মিশে ওর কাছে আগে পৌঁছায়। ভিক্টোরিয়াকে যেভাবে ধরে মাথা আলাদা করেছিল তেমনই ভাবে মাধবেইকে ধরেছে। ইসাবেলা আতঙ্কিত হয়ে থেমে যায়। আন্দ্রেই হাসে। ওকে আমি এখনো মারিনি সেবেলা। কেন জানো? কারণ আমার শিকার ও নয়, তুমি। সিদ্ধান্ত এবার তোমার, হয় তুমি নয় ও। ওকে তুমি মারবে না আত্রেই? আচ্ছা। থুতনির নিচে চাপ দিয়ে মাথাটা পিছনে ঠেলতেই ইসাবেলা চেঁচিয়ে ওঠে, আমাকে মেরে ফেলো, ওকে ছেড়ে দাও প্লিজ। আন্দ্রেই ইসাবেলার হাতে পেঁচানো রোজারিওর দিকে তাকাতে ইসাবেলা ইতস্তত করে। মাধবেইর গলায় ফের টান পড়তেই হাত থেকে খুলে ফেলে ওটা। সেকেন্ড সময়ও লাগে না মাধবেইকে ছেড়ে ইসাবেলার কাছে আসতে আন্দ্রেইয়ের। গলা চেপে ধরে গর্জে ওঠে, এখন তুমি মরবে, তৈরি হওয়া পরপারে যাবার জন্য। ইসাবেলার শ্বাস রোধ হয়ে আসে। ফ্যাঁসফেঁসে গলায় বলে, মৃত্যুর পূর্বে সত্যি বলবে আমায় আত্রেই? নিকোলাস সত্যি কি ভালোবাসেনি আমাকে? আন্দ্রেইয়ের হিংস্র চোখ জোড়া এক মুহূর্তের জন্য নমনীয় হয়। পরক্ষণেই নিজেকে সামলে পূর্বের রূপ ধরে বলে, সত্যি জেনে মরলে কি শান্তি হবে তোমার? খুব হবে। আন্দ্রেই কেন যেন মিথ্যা বলতে পারল না। হ্যাঁ, ভালোবাসে ও তোমাকে। তোমার জন্য বদলে যাচ্ছে আমার ভাই। আমি চাই না ও বদলাক, তাই তো তোমাকে ওর কাছ থেকে দূর করব। ইসাবেলা আনন্দে কাঁদল। আন্দ্রেইয়ের চোখে চোখ রেখে নির্ভয়ে বলল, তবে মারো আমায়, আমিও দেখতে চাই আমার আমার মৃত্যু আমাদের মাঝে দূরত্ব আনতে পারে কিনা, দূর করতে পারে কিনা আমাকে নিকোলাসের কাছ থেকে। তুমি ভালোবাসোনি আদ্রেই, তাই জানো না এর শক্তি। দেহের সীমানা ছড়িয়ে বহু ঊর্ধ্বে উঠে গেছে আমাদের প্রেম। আমাদের আত্মা ভালোবাসার রজ্জুতে পরস্পরের সাথে বাধা। আজ তুমি আমার কথা বুঝবে না আদ্রেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই দিন তোমারও আসুক, ভালোবাসা তোমারও হোক, প্রেম তোমার হৃদয়েও দোলা দিই। চুপ করো, চুপ করো। আন্দ্রেই গলায় চাপ দিতে ইসাবেলা কাঁদতে লাগলো। ওর মুখ বিবর্ণ হয়ে যায়, তবুও হেসে বলে, এত ভয় প্রেমকে তোমার? প্রেম তোমার হবে আদ্রেই, নিশ্চয়ই হবে। আন্দ্রেই ওকে ছুঁড়ে ফেলে দেয় সামনে, চিৎকার করে বলে, প্রেম ভালোবাসা কোনোদিন হবে না আমার। ওসব কেবল দুর্বলদের হয়, আমি দুর্বল নই। শুনেছো তুমি? ইসাবেলার চোয়াল চেপে ধরে আবার বলে, তোমার মৃত্যু নিকোলাস আর তোমার মাঝে দূরত্ব ঘুষাবে না? বলবে না ও তোমাকে? কোনো দিন না, না। 6 মাসও লাগবে না তোমাকে বলতে। ওর বিশ্বাস হয় না? ঠিক আছে, তবে আমি দেখিয়ে দেবো তোমাদের এইসব থিয়েটারি প্রেম ভালোবাসার স্থায়িত্ব। বুঝিয়ে দেব দুর্বল এক আবেগ এই ভালোবাসা। চোখে আড়াল হলেই যার অস্তিত্ব বলে কিছু থাকে না। মারব না আমি তোমাকে, কিন্তু এখানেই থাকতে দেব না। নিকোলাসের কাছ থেকে বহু দূরে চলে যাবে তুমি, তোমার দেশ রাশিয়াতে। না, নিকোলাসকে ছেড়ে আমি যাব না। অবশ্যই যাবে। মাধবীকে বাঁচাতে হলে যেতে হবে তোমাকে। চাও না ও বাঁচুক? চাও না তাতিয়ানার সংসার হোক, দাসা পিতৃ পরিচয়ে পরিচিত হোক? চাও না ইসাবেলা? তোমার দোহাই লাগে আদ্রেই, এত নিষ্ঠুর হয়েও না। নিকোলাসকে ছাড়া আমার বেঁচে থাকা যে মৃত্যু সম। এই তো চাই আমি, তিলে তিলে তুমি মরো। তারপর যেদিন দেখবে নিকোলাস তোমাকে ভুলে গেছে, সেদিন একেবারে মরবে। আমার বিশ্বাস সেদিন যথার্থ অর্থে মৃত্যু হবে তোমার এবং তোমার বিশ্বাসের। এটি তো আমার জেদ। তুমি পাষাণ, নির্মম। আমাদের কর্ম আমাদের দিকেই ফিরে আসে আদ্রেই। আজ আমাকে অসহায় পেয়ে যা করছো, একদিন এর উচিত শাস্তি তুমি পাবে। সত্য চাপা থাকে না নিকোলাস, সত্য চাপা থাকে না। নিকোলাস একদিন ঠিক জানতে পারবে
সেদিন ভাইকে মুখ দেখাতে পারবে তো আদ্রি? আন্দ্রেই নিস্পৃহ গলায় বলল। আমার চিন্তা তোমাকে করতে হবে না। বলো শর্ত মানবে কিনা? মৃত্যু তোমার অবধারিত। বলো কোনভাবে মৃত্যু চাও? পরিবারের মুখে হাসি ফুটিয়ে, না এখনই মাদভাইকে সাথে নিয়ে? ইসাবেলা জানে আন্দ্রেইকে অনুরোধ করে আর লাভ হবে না। ওর হৃদয় পাথর, ওতে মাথা কুটলে ব্যথায় জুটবে। এখনই মরবে না ও। নিজের ভালোবাসার ওপর আস্থা আছে, নিকোলাস ওকে ঠিক খুঁজে নেবে। সত্যিই যদি ইসাবেলাকেও ভালোবেসে থাকে তবে দেখা আবার হবেই ওদের। ততদিন ইসাবেলা অপেক্ষা করবে। আন্দ্রেই অদৃশ্য হয়ে যায়। মাধভেই এখনো অচেতন। ইসাবেলা ওর মাথাটা কোলের ওপর নিয়ে নীরবে চোখের জলে মুখ ভাসালো। আন্দ্রেই কিছুক্ষণ পরে ফিরে এলো। বাইরে কচুয়ান সহ ফিটন দাঁড়ানো। আন্দ্রেইয়ের লোক কচুয়ান। ইসাবেলা এবং মাধভেইকে নিরাপদে রাশিয়া পৌঁছে দিয়ে আসবে সে। আন্দ্রেই মাধভেইকে কাঁধে তুলে হাওয়ায় মিশে গেল। অসার দেহে উঠে দাঁড়ায় ইসাবেলা। শেষবার মাদাম আদলৌনার মুখটা দেখে দুফোঁটা চোখের পানি ফেলল। টলতে টলতে রুমে বাইরে এলো। হল ঘরে পড়ে আছে জাস্টিনা সহ এ বাড়ির কয়েকজন ভৃত্যদের মৃতদেহ। এদের জন্য খারাপ লাগলো। ইসাবেলা বাইরে ফিটনের সামনে গিয়ে থামে। আন্দ্রেই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসাবেলার পা চলতে চায় না। ফিটনে উঠলে নিকোলাসের কাছ থেকে দূরে চলে যাবে। ও ভালোভাবেই জানে আন্দ্রেই নিকোলাসকে বিভ্রান্তকর তথ্য দেবে। রাশিয়া যাওয়ার কথা হয়তো বলবেই না। নিকোলাসকে সত্যিটা জানবে আদেও, না বিশ্বাস হারাবে না ইসাবেলা? ওদের ভালোবাসা এত দুর্বল নয়। এত সহজে ভুলে যাবে না নিকোলাস ওকে। ওদের মন ঠিকই একে অপরকে কাছে টেনে আনবে। ইসাবেলা শেষবার বেনাসের বাড়িটিতে চোখ বুলিয়ে ফিটনে উঠে বসে। কচুয়ান ঘোড়ার পিঠে চাবুক চালাতেই সামনে ছুটে চলে ঘোড়া। রাত্রির শেষ প্রহর শেষ হতে লাগলো। ইসাবেলা ফিটনের জানালা দিয়ে বেনাসের বাগানটা দেখে। কত স্মৃতি ভেসে ওঠে। হাঁটুতে মুখ গুজে শব্দ করে কেঁদে উঠল ও। ঘোড়ার ঘুরে মিশে ওর কান্না রাত্রির অন্ধকারে মিলিয়ে যায়। পেছন ফিরল আরেকবার বেনাসের বাড়ির দিকে। ওর চোখ বিস্ফোরিত হয়ে যায় জ্বলন্ত বাড়িটিকে দেখে। ওদের থাকার রুমের খোলা জানালায় স্পষ্ট দেখতে পাচ্ছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সেখানে। আন্দ্রেই। ইসাবেলাকে নিয়ে ফিটনটি অন্ধকারে মিলিয়ে যেতে আন্দ্রেই এখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। মেঝেতে পড়ে থাকা মৃদু আলোর একটা জিনিস চোখে পড়তেই থেমে গেল। ঝুঁকে হাতে তুলে নেয়। আশ্চর্য, ওর গলার জ্বলুনি একদম সেরে গেল। হাতের জিনিসটা ভালো করে লক্ষ্য করলো ও। দেখতে শুকনো পুষ্পবৃন্ত মনে হলেও বেশ ভারী এটি। পাথরটি অনুজ্জ্বল সবুজ রঙের। নীলকান্তমণি নয় তো? কিন্তু আকারটা কেমন যেন। এসব পাথর দিয়ে ওর কি কাজ? ফেলে দিল জানালার বাইরে। ওটা ফেলা মাত্রই আবার সেই গলা জ্বলা শুরু হলো। এদিকে আগুন এই রুমকেও ঘিরে নিয়েছে। আন্দ্রেই জানালার বাইরে বেরিয়ে এলো। পাথরটা খুঁজতে শুরু করে। কি বিরক্তিকর অবস্থা! এখন কি ওকে এসব পাথর গলায় ঝুলিয়ে থাকতে হবে নাকি? পাথরটা পেয়ে গেল বরফের ভেতর। হাতে নিতেই গলা জ্বলা গায়েব। বড় অদ্ভুত লাগলো ব্যাপারটা। এই পাথরের সাথে গলা জ্বলুনির সম্পর্ক কি? সম্পর্ক খুঁজে পাক আর না পাক বাধ্য হয়ে এই পাথর ওকে কাছে রাখতেই হবে। সামান্য একটা পাথরই তো, এ অনায়াসে রাখতে পারবে আংটি বানিয়ে কিংবা গলার লকেট করে। পাথরটা দেখতেও তো বেশ। পকেটে পুরে বাড়ির দিকে রওনা হলো ও। ভোর হতে আর বেশি দেরি নেই। আগামীকাল কত কাজ ওর। আন্না মেরিও বসার ঘরের মুখে এসে দাঁড়ালেন। উদাম বিমর্ষ মুখে জানালার বাইরে একদৃষ্টিতে চেয়ে আছে ইসাবেলা। কোলের ওপর বইটি খোলা। মেয়ের বিমর্ষতা আন্না মেরিওকে কষ্ট দেয়, ভাবিয়ে তোলে। গত 1 বছর মেয়েকে হারিয়ে কেঁদে কেঁদে প্রহর কেটেছে। পিটারের দেওয়া কষ্টে মেয়েটা যখন বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল, বুকে পাথর রেখে ভ্যালেরিয়াকে অনুরোধ করেছিলেন মেয়েটাকে সাথে নেওয়ার জন্য। মেয়েকে বাঁচাতে তখন ওই একটি পথই দেখেছিলেন। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার পক্ষে। ইসাবেলাকে তিনি কাছছাড়া করতে ভয় পান। ছোটবেলায় একবার কাছছাড়া করে চরম ভুল করেছিলেন। আজও ভীত হন সেই দিন স্মরণ করলে। মেয়েকে বাঁচাতে সেদিন ভয়টাকে গিলতে হয়েছিল, কিন্তু হজম করতে পারেননি। ইসাবেলা চলে যাওয়ার পর আন্না মেরিও একটা রাত ঠিকমতো ঘুমাতে পারেননি। এক মুহূর্তও তার স্বস্তিতে কাটেনি। হঠাৎ একদিন ভ্যালেরিয়ার মৃত্যুর খবর এলো। সেই সাথে এলো ইসাবেলা নিখোঁজ হওয়ার সংবাদ। পাগল প্রায় হয়ে গেলেন আন্না মেরিও। বোনের মৃত্যু ও মেয়ের নিখোঁজ সংবাদ তাকে সুখাভিভূত করলো। ওলেগ ছেলেকে সাথে করে কনিষ্ঠ কন্যার খোঁজে বেরিয়ে পড়লেন। ফিরে এলেন শূন্য হাতে। আন্না মেরিও খেয়াল করলেন তার স্বামী সারাক্ষণ কি এক ভয়ে ভীত থাকে। অজানা এক ভয় তাকেও আষ্টে পৃষ্ঠে ধরে। ওলেগ সেই ভয়টাকে সেদিন বাড়িয়ে দিলেন। আন্না মেরিওর বংশের প্রতিষ্ঠা পুরুষ ছিলেন একজন নেকড়ে লিডার, কিন্তু তিনি বিয়ে করেন
সাধারণ মানবীকে। মেয়েটি জন্ম দেয় 3টি সন্তান, একটি মেয়ে 2টি ছেলে। এরা প্রত্যেকে অর্ধ মানব অর্ধ নেকড়ে। তাদের প্রত্যেকের বিয়ে কোনো এক কারণে মানুষের সাথেই হয়। এভাবেই বংশ এগোতে লাগলো। অর্ধ মানব থেকে ক্রমশ পুরোপুরি মানুষ হয়ে জন্মাতে লাগলো পরবর্তী প্রজন্ম। কিন্তু তাদের রক্তধারায় নেকড়ের রক্ত প্রবাহ ঠিকই রয়ে গেল, কারো বেশি কারো বা কম। কম বা বেশি থাকলেও সেটাকে অর্ধ মানব অর্ধ নেকড়ে বলা যায় না। আর 5 জন সাধারণ মানুষের মতোই তারা। এদের মধ্যে কয়েকজন ছিল লোভী ও অসৎ প্রকৃতির। মানব জীবন যেন তাদের ছোট করত, গর্বের মনে করে নেকড়ে হওয়াকেই। নেকড়ে জীবন পেতে জড়পাশক গ্রহণ করতে শুরু করে নরবলির মতো জঘন্য কাজও তারা করেছে। কতটা সফল হয়েছিল সে বিষয়ে পরের বংশধররা স্পষ্ট নন। তবে জনৈক এক সাধু পুরুষ একবার ম্যাক্সওয়েল বংশের একজনকে দেখে বলেছিল, অর্ধনেকড়ে হয়ে ওরা আবার আসছে এই বংশে। একজন শাস্ত্রীর কপতি আর একজন অশুভ অমঙ্গল, আর অর্ধমের কপতিরই একজন চন্দ্রবীর আশীর্বাদ পুষ্টি, অন্যজন শয়তানের। এই দুয়ের মিলনে জগতের ক্ষতি ছাড়া ভালো হবে না। কোনো এক আষাঢ়ী পূর্ণিমার কপতি এই বংশের আশীর্বাদ রূপে আবির্ভূত হবে। কপতিরই ওকে হাসিল করতে পারলে হয়ে উঠবে মহা ক্ষমতাধর। পৃথিবীর সুখ শান্তি চিরতরে মুছে দেবে ও। বেড়ে যাবে অশান্তি, দারিদ্র, দুর্দশা, জরা এবং পীড়া। শয়তানের রাজত্বে মানুষের জীবন হয়ে উঠবে দুর্বসিংহ। ধীরে ধীরে পুণ্যকে গ্রাস করবে পাপ, সর্বত্র ছড়িয়ে যাবে অসেনারে। এ থেকে মুক্তির উপায় জানতে চাইলে তিনি এক কথাই বারংবার বলেন, ওয়েলেফিয়া ওয়েলেফিয়া। এই গল্প বহুকাল পরে প্রচলিত ছিল। আন্না মেরিও শুনেছিলেন তার দিদার কাছ থেকে। ইসাবেলার যেদিন জন্ম হয় সেদিনও ছিল আষাঢ়ী পূর্ণিমা। আন্না মেরিওর দিদা তখনও বেঁচে ছিলেন। ইসাবেলার মুখটা দেখে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান। চাঁদ যেন ভূমিতে নেমে এসেছিল সেদিন। পরক্ষণেই তার খুশি ম্লান হতে হতে ভীত হয়ে ওঠে। আন্না মেরিও বুঝতে পারেন দিদার ভয়ের কারণ। এর মাসখানেক পরে দিদা মারা যান। প্রাণত্যাগের আগে আন্না মেরিওকে তিনি উপদেশ দিয়েছিলেন যৌবনে পা রাখলে ইসাবেলার যেন বিয়ে দিয়ে দেওয়া হয়। দিদার কথার কারণে ছোট থেকেই মেয়েকে আন্না মেরিও আগলে রেখেছেন। যৌবনে পা রাখতে পছন্দের পাত্রের সাথে বিয়ের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বিধিবাম পিটার ফেরারি হলো। ইসাবেলার বিয়েটা আর হলো না। দিদার কথা আন্না মেরিও কুসংস্কার বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন কতবার, কিন্তু পরিস্থিতি দিদার কথাকেই যেন সত্য প্রমাণিত করতে চায়। ওলেগ যখন বলল ভ্যালেরিয়ার মৃত্যুর কারণ স্বাভাবিক নয়, তখনই পুরনো ভয়টা ফিরে এলো। ইসাবেলা যার বাড়িতে ছিল সেই মাদামের গায়ে গিয়েছিলেন ওলেগ। মাদামের অপ্রকৃতস্থা এবং আত্মহত্যা, ইসাবেলার রক্ত শূন্যতা ও ওর ভয় পাওয়ার সব ঘটনা প্রতিবেশীরা তাকে সবিস্তারে বলেছে। ভ্যালেরিয়া আসলে কি করত সেটাও ওলেগ ওখানে গিয়ে জানতে পেরেছেন। গ্রামটা থমথমে হয়েছিল ওই ঘটনার পর। ওলেগ কুসংস্কার মুক্ত চিন্তাধারার মানুষ। মেয়ের নিখোঁজের শোকেই হয়তো সেদিন গ্রামের লোকদের কথা প্রভাবিত করলো তাকে। স্ত্রীকে আস্তে আস্তে সব খুলে বললেন তিনি। আন্না মেরিওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মেয়ে বিপদে পতিত জেনে তিনি ভেঙে পড়লেন, শয্যাশায়ী হলেন। বাড়ির বাকিদের দিনও চিন্তায় চিন্তায় কাটে। ইসাবেলার নিখোঁজ হওয়ার সংবাদ পিটার পর্যন্ত পৌঁছলো। রাতে আধারে ছদ্মবেশে এলো আন্না মেরিওর সাথে দেখা করতে। ইসাবেলাকেও ভালোবাসে, চিরজীবন বাসবে। নিজের দায়িত্ব আর ভালোবাসার মাঝে ভালোবাসাকে বেছে নিয়েছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। দায়িত্বের দায়ে ভালোবাসা বিসর্জিত হয়। দেশ এবং দেশের দারিদ্র পীড়িত অসহায় মানুষগুলোকে শুষে খাচ্ছে শোষক শ্রেণী। এদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছে পিটার। পৃথিবীতে যত অনিয়ম বৈষম্য সবকিছুর বিরুদ্ধে ওর লড়াই। বিপ্লবীও যুগের দাবির কাছে সবকিছু তুচ্ছ করে বিপ্লবীরা। ওদের চোখে সংস্কার দুঃস্বপ্ন, ভালোবাসা বাধা। এসব কারণে কোনোদিন ইসাবেলার সামনে নিজের মনের কথা প্রকাশ করেনি পিটার। প্রকাশ না করলেও বরাবরই ইসাবেলার প্রতি সূক্ষ্ম এক দুর্বলতা ছিল মনে। কখনো কষ্ট দিতে চায়নি মেয়েটাকে। কেবল নিজের দায়িত্বের কারণে ওকে ত্যাগ করেনি। পিটার জানতো ওর মতো বিপ্লবী গৃহ উদাসী পুরুষের সাথে সংসার করে সুখ পাবে না ইসাবেলা। চিরজীবন দুঃখে জর্জরিত হওয়ার চেয়ে অল্প কিছু দিনের
ব্যথা ভালো, কিন্তু কে জানতো ওর দেওয়া ব্যথা এমনভাবে ভাঙবে ইসাবেলাকে, হারিয়ে যাবে সবার কাছ থেকে। ভীষণ অপরাধ বোধ হয় পিটারের। চিনচিনে ব্যথা টের পায় বুকের বাপাসে। আন্না মেরিও পিটারের প্রতি রাগ করতে পারেন না। বিয়ের কয়েকদিন আগে ওর বিপ্লবী হওয়ার কথাটা তাদের কানে আসে। পিটার অস্বীকার করেনি, বরং সেদিন বলেছিল বিয়ে করা সম্ভব নয় ওর পক্ষে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। ইসাবেলার যোগ্য পাত্র ও নয়। ইসাবেলার জীবন নষ্ট হোক পিটার তা কখনোই চায় না, কিন্তু কেউ শোনেনি ওর কথা। বিয়ের আগেই পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হলো। পিটারের পালিয়ে যাওয়ার পথ প্রায় বন্ধ। নিজেকে পুলিশের হাতে সোরপথ করতে প্রস্তুত ও, কিন্তু আন্না মেরিও তা হতে দেন না। পিটার তার সন্তান তুল্য। সকলের অগোচরে পিটারকে পালিয়ে যেতে সাহায্য করেন। ইসাবেলার নিখোঁজ হওয়ার সংবাদ শুনে সব বিপদ উপেক্ষা করে ও আবার এ বাড়িতে পা দিয়েছিল। যাওয়ার সময় পিটার কথা দিয়ে যায় ইসাবেলাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করবে। কয়েক মাস বাদে ওর একটা চিঠি পেয়েছিলেন তিনি। ইসাবেলার খোঁজে সুদূর জার্মানি পর্যন্ত গেছে পিটার। সংক্ষিপ্ত ছিল চিঠিটা, লিখেছিল পরের চিঠিতে বিস্তারিত জানাবে। এরপরে বিশ্বযুদ্ধ ভয়াবহ রূপ নিল। না পেলেন পিটারের চিঠি, আর না পেলেন ওর কোনো খোঁজ। মাস গেল, বছর ফুরালো। আন্না মেরিও মেয়ের শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারলেন না। রোজ চার্চে গিয়ে প্রার্থনা করেন মেয়ের মঙ্গল কামনায়। সন্তানকে ফিরে পাওয়ার আকুল প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। ঈশ্বর তার প্রার্থনা অবশেষে শুনেছেন। ইসাবেলা ফিরে এসেছেন আবার। সন্তানকে বুকে জড়িয়ে বুকের জ্বালা জুড়িয়েছেন আন্না মেরিও। মনে মনে ভাবলেন দিদার কথা গল্প কাহিনী ছাড়া কিছু না। কিন্তু কয়েকদিন যেতেই তিনি লক্ষ্য করলেন ইসাবেলা তাদের মাঝে থেকেও যেন নেই। বুঝতে পারলেন গত এক বছরে খুব বদলে গেছে ও। যখন তখন হাসির মুখোশে ভেতরের ব্যথা চিন্তা সব ঢেকে ফেলে। আগের ইসাবেলার আবেগ অনুভূতি সহজে মুখের ক্যানভাসে ফুটে উঠত। এই ইসাবেলা ক্ষণে ক্ষণে মুখোশ পড়ে, কখনো হাসির, কখনো উচ্ছলতার। কিন্তু এখনো সে মাকে পুরোপুরি ফাঁকি দেওয়া শিখে ওঠেনি। কোনো সন্তানই হয়তো পারে না। ইসাবেলার উদাসীনতা বাড়িধারা শেষে আরক্ত চোখ আন্না মেরিও দেখতে পান। বেশিরভাগ দিনের সময়ই ওই জানালা অথবা নিজ কক্ষের জানালা। মধ্যরাত, নিষ্প্রভ চাঁদের আলোয় রাতটা বড় ম্রিয়মান মনে হয়। পথঘাটে জমাটবদ্ধ অন্ধকার। নুড়ি পাথরে বেছানো রাস্তার চারপাশে ঘন ঝোপঝাড়। ডান পাশে পরিত্যক্ত রেল লাইন, বাপাশে দীর্ঘ এক নদী বয়ে গেছে। সরু সেই নুড়ি পাথরের রাস্তা ধরে হেঁটে চলেছে অশীতিপর এক ব্যক্তি। মাথায় কগাছি পাটের তন্তুর মতো সাদা চুল, কুঁচকে ঝুলে পড়েছে মুখের চামড়া। চোখ দুটো মরা পচা মাছের চোখের মতো নির্জীব এবং দেহ কঙ্কাল সার। দীর্ঘদেহী দেহটা খানিক বেঁকে গেছে, হাঁটছে অতি ধীর পায়ে, যেন এক এক পা গুনে গুনে ফেলছে। সে খেয়াল করছে তার উপস্থিতি টের পেতে স্তব্ধ হয়ে যাচ্ছে জোনাকি। ঝিঝি পোকা আর প্যাঁচার দল। বৃদ্ধের ঠোঁটের কঞ্চিত চামড়া আরো কুচকে যায়। প্রকৃতিও বুঝি বুঝিয়ে দেয় সে একা, অভিশপ্ত। কিছু পথ হেঁটে ক্লান্তিতে হাঁপিয়ে ওঠে। ধপ করে পাশের ঝড়ের ওপর বসে পড়ল। অমনভাবে বসার কারণে পুরনো শরীরের চামড়াই এখানে ওখানে ছিঁড়ে কেটে যায়। বৃদ্ধ তাতে আহা করে না। একটু বাদে আবার উঠে দাঁড়ায়। আরো কিছু পথ হাঁটার পর নির্জন বনমধ্যে পরিত্যক্ত দুর্গাটা চোখে পড়ে। বেশ ঝাপসা সামনের দৃষ্টি। 5 মিনিটের পথ বৃদ্ধ 35 মিনিটে পার করে দুর্গের মুখে এসে শরীর ছেড়ে বসে পড়ল। কঠিন নিস্তব্ধতা দুর্গের মুখে। বৃদ্ধের শরীরে অর্ধেক ঢেকে আছে বেপরোয়া বেড়ে ওঠা সবুজ ঘাসে। একসময় এই দুর্গটি সমাদৃত ছিল। এর চাকচিক্যময়তা লোকের নজর কাটত। অসংখ্য সুন্দর অসুন্দর মুহূর্তের স্মৃতি এখনো দুর্গটি বয়ে বেড়াচ্ছে। সবার কদর একদিন শেষ হয়। কালের বিবর্তনে দুর্গটি এখন পরিত্যক্ত। মানুষের কদর যেখানে শেষ, প্রকৃতির কদর সেখান থেকেই শুরু। স্ত্রী ছাড়া দুর্গটিকে প্রকৃতি উজাড় করে ভালোবেসেছে। হাঁটু সমান ঘাস, নানান আগাছা পরগাছা আর উইলো বৃক্ষের সারির ছায়ায় দাঁড়িয়ে আছে দুর্গটি। চূড়ার শীর্ষে মেঘে ঢাকা আকাশে চাঁদটা লুকোচুরি খেলছে। বৃদ্ধ উঠবে তখনই খচখচ শব্দ কানে এলো। একটু যেন অবাকই হলো। তার মতে এই বনে কোনো পশু থাকার কথা নয়। ইতিমধ্যে নিজের রক্ত তৃষ্ণা মেটাতে সবগুলোকে নিধন করেছে। হয়তো দু একটা থেকেও যেতে পারে, সেই ভাবনায় উঠে দাঁড়ায় বৃদ্ধ। এই মুহূর্তে ভীষণ রক্ত তৃষ্ণা পেয়েছে তার। গত 1 সপ্তাহ ধরে 1 ফোঁটা রক্ত দাঁতে লাগাতে পারেনি। আজ দুপুর থেকে আশেপাশে খুঁজেও কিছু পেল না।
প্রাণীটির পায়ের শব্দে পিপাসার চাপ বেড়ে গেল। সদন্ত বেরিয়ে এলো কুঞ্চিত ঠোঁটের কোণা দিয়ে। হাওয়ায় অদৃশ্য, হাওয়ায় শক্তি তেমন একটা নেই এখন। তবুও বার কয়েক চেষ্টা করলো, সফল হলো। সত্যি দেখা গেল একটা হরিণ শাবকের। প্রসন্ন মনে ঘাস খাচ্ছে। বৃদ্ধকে দেখে কান খাড়া করে ভীত চোখে তাকালো। যেই না ভো দৌড় দেবে অমনি ওটাকে ধরে ফেলে বৃদ্ধ। কালক্ষেপণ না করে সদন্ত বসিয়ে দেয় ওর গলার কাছে। কিছুক্ষণ ছটফট করে থেমে যায় হরিণ শাবক। শেষ রক্তটুকু শুষে নিয়ে বৃদ্ধ রক্তমাখা মুখটা তোলে। রক্তের নেশা সে কিছুতেই ছাড়তে পারল না। এই নির্জনতা নিঃসঙ্গতার মাঝেও শারীরবৃত্তীয় চাহিদা কমে না, সংযম রক্ষা হয়ে ওঠে না। মানুষের রক্ত না হোক পশুই চলুক, কিন্তু মানুষ রক্তের মতো সঞ্জীবতা পশুর রক্তে নেই। বৃদ্ধ উঠে দাঁড়াবে ঠিক সেই সময়ই ঘটনাটা ঘটল। একটা তীর এসে ঢুকে যায় তার বুকের বাপাশে। পুড়ে যাচ্ছে বুকের চামড়া, শুধু চামড়া নয়, পুরো ভেতরটাও। কালো ধোঁয়ার সৃষ্টি হয় সেখান থেকে। তীরটা সাধারণ নয়, ওর মাথা পবিত্র জলে ভেজানো ছিল। পবিত্র জল পিশাচের দেহ সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় ওদের। বৃদ্ধ শুনতে পায় চাপা গলায় কারা যেন কথা বলছে। কয়েকটা পায়ের শব্দ আশেপাশে টের পেল, তার দিকেই এগোচ্ছে। কালো আলখেল্লা পরিহিত চারটে ছায়া তাকে ঘিরে ধরে। ওদের একজন খেকিয়ে বলল, শয়তানটাকে অবশেষে ভাগে পেয়েছি, আজ ওকে বধ করেই দম নেব। পাশ থেকে আর একজন বলল, ওকে শেষ করতে পারলে মনিব খুশি হয়ে আমাদের পুরস্কৃত করবেন। এই দিনটির অপেক্ষায় বহুকাল ধরেছিলাম, কিন্তু সত্যি বলতে ওর অবস্থা দেখে আমার বড্ড মায়া হচ্ছে আজ। আচ্ছা, ওর এমন জীর্ণ শীর্ণ দশা হলো কি করে? প্রেমের বিরহে, বুঝলে, প্রেম ভালোবাসা বড় সাংঘাতিক ব্যাপার। একবার যার হয়ে যায়, হয় সে বাঁচে নয় সে মরে। শয়তানটা প্রেমে মরেছে। প্রথম জন ব্যঙ্গ করে হেসে উঠল। বাকি দুজন ওর সাথে হাসলো। আগের জন বলল, ধুর, পিশাচরা তো আগে থেকে মরা, মরার কি প্রেম হয়? ওই তো প্রমাণ তোমার সামনে, ভালো করে দেখে নাও। যাকে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর মনে করা হতো, আজ সে প্রেমের বাণে আহত, দুর্বল, অশীতিপর এক বৃদ্ধতে পরিণত হয়েছে। একে বধ করা এখন খুব সহজ। আগের জন উবু হয়ে বসে থাকা তীর বৃদ্ধ বৃদ্ধের পানে এক দৃষ্টিতে চেয়ে রইল। একদিন এই শয়তানটার জন্য একরাশ ঘৃণা ছিল, যে চোখে আজ সেখানে কেবল করুণা জাগলো। প্রথম জন তাড়া দিল বাকিদের। অনেক কথা হয়েছে, আর দেরি নয়। করুণার স্থায়িত্ব আর কতক্ষণ? তিনজন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ওরা সতর্ক পায়ে এগিয়ে গেল পিশাচটার দিকে। কোচ থেকে তলোয়ার বের করে ওর দিকে উঁচু করতেই কোথা থেকে এক পাল হায়েনার হিংস্র গর্জন শুনতে পেল। থমকে গেল ওরা। হঠাৎ বৃদ্ধ পৈশাচিক হাসি হেসে ওঠে। মুখ তুলে তাকায় ওদের দিকে। ঠোঁটের চারপাশে রক্ত মাখা। বৃদ্ধ না, ওকে আর বৃদ্ধ লাগছে না এখন। হরিণ শাবকের রক্ত খেয়ে বয়সটা 10-20 বছর কমিয়ে এনেছে। মাথায় কাঁচা পাকা পাতলা চুল, চামড়ার ভাঁজ কিছুটা মিশে গেছে। আগের চেহারা এবার বেশ বোঝা যাচ্ছে, সেই সেম দৃষ্টি। সে উঠে দাঁড়ায় ওদের সামনে। ভয়ে চারজনের রক্ত হিম হয়ে এলো। তলোয়ার শক্ত করে ধরে আছে, কিন্তু শক্তি আস্তে আস্তে যেন নিঃশ্বাস হয়ে যায়। মারতে চেয়েছিলি তোরা আমায়? দ্বিতীয় জন আর্ত কণ্ঠে বলে উঠল। নিকোলাস ক্রুর হাসলো। এক পা এগোতেই চারজন 5 পা পিছিয়ে যায়। এক ঝাঁক বাদুড় হঠাৎ উড়ে এসে ডানা ঝাপটাতে লাগলো মাথার ওপর। তন্মধ্যে একটা এসে ঝুলে পড়ে নিকোলাসের বাহাতের ওপর। শিকারী চোখে চেয়ে আছে চারজনের দিকে। নিকোলাস ওদের ভীত সন্ত্রস্ত চেহারা দেখে বলল, সত্যি বললে আমি তোদের মারবো না। বল, কে তোদের পাঠিয়েছে আমাকে মারতে? শান্ত চোখে চেয়ে আছে নিকোলাস। এত শান্ত পূর্বে একে ওরা দেখেনি। ভয় তবুও কমলো না ওদের। নিকোলাসের বুকে এখনো তীরটা গেঁথে আছে। ভিড়ের চারপাশ দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া। তীরটাকে বের করার কোনো লক্ষণই দেখা গেল না ওর মধ্যে। চারজনের নীরবতা বোধ হয় বরদাস্ত করতে পারল না নিকোলাসের বাহুর সাথে ঝুলে থাকা বাদুরটা। দাঁত খেঁচিয়ে উঠল। সাথে সাথে মাথার ওপর উড়ন্ত বাদুরগুলো নেমে এলো ওদের দিকে। প্রথম দুজন তলোয়ার সেদিকে তুললেও অপর দুজন ভয়ে উল্টো দিকে দৌড়ে পালালো। সাথী দুজনকে পালিয়ে যেতে দেখে বাকি দুজন মনে মনে ওদের জঘন্য ভাষায় গালি দেয়। বাদুরগুলো কিন্তু ওদের আক্রমণ করলো না। একদম তলোয়ারের কাছে ছুঁয়ে আবার আগের জায়গায় উঠতে লাগলো চক্রাকারে। জঙ্গলে যেদিকে দুজন পালিয়ে গিয়েছিল, একটু পর সেখান থেকে তীব্র আর্তনাদ শোনা গেল। পরস্পরের মুখ চাওয়াচাই করলো যুবক দুজন। নিকোলাসের কাঁধে ঝুলন্ত বাদুরটা দাঁত বের করে আছে, যেন বিদ্রুপ করে হাসছে দুজনের ভয় পাওয়া দেখে। নিকোলাস আবার প্রশ্ন করলো, কে পাঠিয়েছে তোদের?
দ্বিতীয়জন বয়স্ক নিকোলাসের দিকে তাকায়। ওরা যুবক, একসাথে লড়াই করলে নিকোলাসকে ঠিক হারিয়ে দিতে পারবে। প্রথম জনের কথায় সায় দেয় দ্বিতীয়জন। তলোয়ার হাতে ছুটে যায় নিকোলাসের দিকে, কিন্তু কাছাকাছি যাওয়ার আগেই অদৃশ্য থেকে কেউ যেন আক্রমণ করে বসে ওদের। গলা চেপে ধরে হাত থেকে তলোয়ার কেড়ে নেয়, ছুঁড়ে ফেলে সামনে। আহত শরীর উঠে বসতেই নিজেদের নিকোলাসের পায়ের কাছে আবিষ্কার করে। নির্লিপ্ত চোখে চেয়ে আছে নিকোলাস। ওর পেছন থেকে দৃশ্যমান হয় আন্দ্রেই এবং নোভা। আন্দ্রেই হিংস্র গর্জন করে দ্বিতীয় জনের দেহের ওপর চড়ে বসে, কামড়ে ধরে ওর গলা। বিকট আর্তনাদ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আন্দ্রেই রক্তমাখা মুখে তাকায় প্রথম জনের দিকে। তলোয়ারটা 2 গজ দূরে পড়ে আছে। সেদিকে যাবে বলে উঠতে নিকোলাসের বাহুর ওপর ঝুলে থাকা বাদুরটা আক্রমণ করে বসে, কামড়ে রক্তাক্ত করে উড়ে যায়। ওর গলা চেপে ধরে আন্দ্রেই কর্কশ গলায় বলল, কে পাঠিয়েছে তোকে? আন্দ্রে, ছেড়ে দে ওকে। ভাই। শুধু আন্দ্রেই নয়, নোভাও বিস্মিত হয়। নিকোলাস আবার ইশারা করে ছেড়ে দেওয়ার জন্য। ছাড়া পেয়ে যুবক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। নিকোলাস ওকে বলল, যা, আমার সিদ্ধান্ত পাল্টে যাওয়ার আগে পালিয়ে যা। যুবকটি পালিয়ে গেল অন্ধকার জঙ্গলে। আন্দ্রেই অসন্তোষের সাথে বলল, ও তোমাকে মারতে এসেছিল ভাই, আর ওকেই কিনা বাঁচিয়ে দিলে? এটা ঠিক হলো না মোটেও। ও, চোয়াল শক্ত হয়ে ওঠে আন্দ্রেইয়ের। নোভার ভীষণ খারাপ লাগে ভাইয়ের উদাসীনতা দেখে। নিকোলাসের উদাস দৃষ্টি বুকের উপর পড়তেই তীরটাকে একটারে বের করে আনে। একদলা মাংস বেরিয়ে এলো তীরের ধারালো মাথার সাথে। তীরের মাথায় লেগে থাকা মাংসের দলার দিকে চেয়ে রইল। মানুষ হলে হয়তো প্রচন্ড ব্যথা হতো এখন। আজ আবারও আফসোস হলো মানুষ নয় বলে। মানুষ কেঁদে কেঁদে চোখের জল ফেলে দুঃখ হালকা করে। নিকোলাসের বুক ভরা দুঃখ, বড্ড ভারী লাগে ভেতরটা। একটু যদি কেঁদে হালকা হওয়া যেত। একদিন কাঁদবে না বলে অভিশপ্ত জীবন বেছে নিয়েছিল, আজ একটুখানি কান্নার ছোট মাথা কুটে পড়ে। ভাগ্যের কি নিদারুণ পরিহাস। হাতের তীরটাকে ফেলে দিল। চোখের নিমেষে বুকের ক্ষতটা ঠিক হয়ে যায়। সব ক্ষতই পলকে ঠিক হয়ে যায়। কেবল ইসাবেলার কারণে সৃষ্ট ক্ষত দিনে দিনে আরো যেন দগদগে হয়। নিকোলাস মোটেও দুঃখ করে না তাতে। ইসাবেলাকে মনে রাখার এটাও যে একটা মাধ্যম। নিকোলাসের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। বলির বুকে হেঁটে এলো দুর্গের দ্বারের কাছে। আন্দ্রেই পথরোধ করে দাঁড়ায়। নিকোলাস বিরক্ত হয়। পথ ছাড় আন্দ্রে। এসব তোমাকে মানায় না ভাই। নিজেকে আয়নায় দেখো একবার। এই কি সেই নিকোলাস উইলিয়ামস যে পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, হতে চেয়েছিল মৃত্যুঞ্জয়ী? যুগ কালের ঊর্ধ্বে উঠে যার লক্ষ্য ছিল মহা ক্ষমতাধর হওয়া, মানুষের চোখে ভীতি সৃষ্টি করা? না, তুমি সে নও। আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দুর্বল এক বৃদ্ধ। তুচ্ছ এক মানবীর মৃত্যুর শোকে আজ তুমি কোথায় নেমে এসেছো ভাই? নিকোলাসের নির্লিপ্ত চোখজোড়া দপ করে জ্বলে ওঠে। তুচ্ছ মানবী? খবরদার আন্দ্রে, আমার বেলাকে তুচ্ছ মানবী বলবি না। হতে পারে তোর কাছে, তোদের কাছে ও তুচ্ছ মানবী, আমার কাছে ও আমার সব। ওকে ছাড়া আমি নিঃস্ব, রিক্ত রে আন্দ্রে। তুই ঠিকই বলেছিস, এই আমি সেই আমি নই। ইজাবেলা ছাড়া আজ আমি কিছুই না। তুই বলেছিলি ও আমার দুর্বলতা, আজ ও নেই, তবু এত দুর্বল কেন আমি আন্দ্রে? জানি এর জবাব তুই দিতে পারবি না। তুই ভালোবাসিসনি, আমার ব্যথা আমার বিরহ তুই বুঝবি না। ভালোবাসলে যদি এই পরিণতি হয়, তবে আমি সানন্দে বলবো, ভালোবাসা যেন কোনোদিন না হয় আমার। সামান্যের জন্য বেঁচে গেছো আজ তুমি। সময় মতো না এলে ওরা তোমাকে মেরে ফেলতো। এখনো কি সতর্ক হবে না? এখনো কি হুঁশ হবে না তোমার? নিকোলাসের পাশ কাটিয়ে দুর্গের ভেতর প্রবেশ করে। শ্যাওলা পড়া বসার ঘরের ঘুরে ধরা এজি চেয়ারটায় গা এলিয়ে বসলো। ইচ্ছে হয় আন্দ্রেইকে বলতে, আজ কি মনে হয় জানিস আন্দ্রে? মনে হয় সেদিন এই অভিশপ্ত জীবন বেঁচে না নিয়ে যদি মৃত্যুকে বেছে নিতাম, খুব ভালো হতো রে। নিকোলাসের কথা বলতে আর ভালো লাগলো না। চোখ বুঁদে দুলতে লাগলো চেয়ারে। আন্দ্রেইয়ের অসহ্য মনে হয় ভাইয়ের এই আচরণ। নিকোলাসকে বলল, তাহলে আর ফিরছো না কমিউনিটিতে? তা তো কখনো বলিনি আমি। আস্তে আস্তে চোখ খুলল নিকোলাস। আন্দ্রেই ক্ষোভের সাথে বলল, তবে এসব কি? এমন করে নির্জনে একা থাকা কেন? 5 মাস ভাই, 5 মাস তুমি এখানে আছো। এই 5 মাসে কমপক্ষে 10 বার তোমার উপর শত্রুরা হামলা করেছে। প্রতিবার সামান্যের জন্য বেঁচে ফিরেছ। আর তোমাকে এখানে থাকতে দেব না। ফিরে চলো ভাই, কমিউনিটিতে তোমাকে ভীষণ প্রয়োজন। আর কটা দিন সময় দে আমাকে আন্দ্রে,
সত্যি বলছি, এরপর সাবধানে থাকবো। নোভা এগিয়ে এসে বলল। বলেছি বুঝি? আচ্ছা, এবার সত্যি সত্যি, 3 সত্যি করে বললাম। নোভা হতাশ মুখে মাথা নাড়াই দুদিকে। আন্দ্রেই দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ইসাবেলার মৃত্যুর শোকে তুমি সব ভুলে গেছো ভাই, এমনকি আমাদেরও। মৃত্যুর শোক? একে কি মৃত্যুর শোক বলে রে আন্দ্রেই? আমি মনে প্রাণে চাই এমন শোক কারো জীবনে আর না আসুক। নিকোলাস আবার চোখ মুদে দুলতে লাগলো। আন্দ্রেইয়ের মুখে ফুটে ওঠে অনুতাপ। ভেবেছিল ইসাবেলা চলে গেলে সব ঠিক হয়ে যাবে, হয়তো কিছুদিন সময় নেবে, কিন্তু এখন মনে হচ্ছে কিছুদিন কিংবা কিছু বছরেও নিকোলাস ইসাবেলাকে ভুলবে না। নোভা ওর কাঁধে হাত রেখে বলে। আন্দ্রেই জানে নোভার কথা ঠিক। আশাহত বিক্ষুব্ধ মনেও দরজা মুখো ঘুরে দাঁড়ায়। একবার ভাবে নিকোলাসকে সত্যিটা বলে দেবে, আবার মন বদলে ফেলে। কোন মুখে বলবেও? ভাইয়ের এহেন দশাও যে আর সহ্য হচ্ছে না। না, আন্দ্রেই সত্যি কথাটা বলে দেবে, স্বীকার করবে নিজের করা অন্যায়, তাতে যা হয় হোক। ভাইয়ের দিকে ঘুরে দাঁড়ায় পুনরায়। ও মুখ খোলার আগে নিকোলাস বলে ওঠে। আচ্ছা আন্দ্রেই, তুই কি নিশ্চিত বেনাসের বাড়িতে সেদিন ইসাবেলা পুড়ে মরেছিল? ধ্যাৎ, আমি কেমন বোকার মতো প্রশ্ন করছি। ও তো পুরো ভস্মীভূত হয়ে গেছে, চেনার মতো অবশিষ্ট কিছুই যে ছিল না। ছাই দেখে তুই নিশ্চিত হবি কি করে? কিছু মনে করিস না, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে মনটা কেমন করে ওঠে। বিশ্বাস করতে চায় না, বেলা আর নেই, মন বলে ও আছে, হুট করে একদিন সামনে এসে চমকে দেবে। বোকা মন, মনটা এত অবুঝ কেন যে? আন্দ্রেইয়ের মুখটা হয়ে যায় ফ্যাকাশে। নিকোলাস দেখতে না পেলেও নোভার চোখ এড়ায় না। আন্দ্রেই দৃষ্টি সরাতে নোভার মুখোমুখি হয়ে গেল। ধরা পড়ে যায় ও, হাতে নাতে ধরা পড়ে যায়। আন্দ্রেইয়ের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া যুবক স্থানীয় একটি সরাইখানায় বসে বসে মদ গিলছে। পুরো একটা দিন কেটে গেল, এখনো ওর বিশ্বাস হচ্ছে না নিকোলাস ওকে বাঁচিয়ে দিয়েছে। আততায়ী জেনেও বাঁচিয়ে দিয়েছে। কেন যেন ভয় করছে ওর। প্রতি মুহূর্তে এখন মৃত্যু ভয়ে ভীত ও। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে প্রথমে মনিবের সাথে যোগাযোগের চেষ্টা করে। মনিব সরাসরি দেখা করেন না। তার এবং মনিবের মাঝে তৃতীয় চতুর্থ পক্ষ থাকে। সেই তৃতীয় চতুর্থ পক্ষের দেখা এই সরাইখানায় এলেই মেলে। এদের একজন বলেছে মনিব শীঘ্রই ওর সাথে দেখা করবে, তবে নির্দিষ্ট দিন দেয়নি। এর অর্থ হলো যুবককে প্রতিদিনই সন্ধ্যার পর সরাইখানায় থাকতে হবে। মনিব খুব সাবধানী লোক, যখন তখন হাজির হন না তিনি। যুবকের ভাগ্য ভালো থাকলে আজও দেখা হয়ে যেতে পারে। হাতের মদের বোতলটার 1/3 খালি হয়ে গেল। মনিবের সামনে বসলে একটু আদব সহমতের প্রয়োজন পড়ে। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও মদের বোতলটা ঠেলে পাশে রাখলো। পুরোটা না খেয়েও নেশা বেজায় চড়ে গেছে তার। চোখের পাতা দুটো ধুলছে। সরাইখানায় চোখ বুলিয়ে নিল। যুদ্ধের সময়ও এখানে বেশ ভিড়। মদের নেশা যুদ্ধের ভয়াবহতাকেও বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়। বাইরের রাস্তা অবশ্য থমথমে। অনেকক্ষণ তাকালেও একটা মানুষ তো দূরের কুকুরও চোখে পড়ে না। রেডিওতে যুদ্ধের খবরের ফাঁকে ফাঁকে মৃদু আওয়াজে গান বাজছে। যুবকের খিদে পেল, বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছে। মনিবের তরফ থেকে মদ কেউ একজন দিয়ে যায়, কিন্তু খাবারটা না চাইলে দেয় না। মনে মনে এই জন্য ভীষণ অশ্লীল একটা গালি দিল লোকগুলো। গুপ্তচর বৃত্তি এবং মাঝে মাঝে টুকটাক খুন খারাপি করা তার পেশা। মনিবের কথাতেই এসব সে করে, বিনিময়ে মোটা অর্থ পায়। খাবারের জন্য দুবার হাঁক দিতে একজন রসুই ঘর থেকে বিরক্ত মুখে বেরিয়ে এলো। হাতের প্লেটে এক টুকরো হাঁসের পোড়া রান আর 2টো পোড়া আলু। যুবক গপাগপ খেয়ে নিল। রাত অনেক হয়েছে, সরাইখানার ভিড়ও পাতলা হয়ে এলো। রসুই ঘর থেকে একজন মুখ বের করে যুবককে ইশারায় বলে দিল আজ মনিব দেখা করবেন না। যুবক হতাশ মুখে বেরিয়ে এলো সরাইখানার বাইরে। এই স্থানটি মূল শহর থেকে অনেকটা ভেতরে বলে সৈন্যদের টহল খুব একটা চোখে পড়ে না। আগে এই সড়কে মধ্যরাত অব্দি লোকের পদচারণায় মুখর থাকতো। যুদ্ধের কারণে বেশিরভাগ লোকই বস্তি ছেড়ে অন্যত্র চলে গেছে। রাত হলেই ভুতুরে নিস্তব্ধতা নামে পথে। যুবক অন্ধকার পথ ধরে হাঁটছে, হাতে নতুন একটা মদের বোতল। একটু পর পর চুমুক দিচ্ছে বোতলটাতে। কিছু পথ যেতে মাথার উপর দিয়ে 2টো যুদ্ধ বিমান উড়ে যেতে দেখে থমকে দাঁড়ায়। এভাবে খোলা রাস্তা দিয়ে চলা বিপজ্জনক। যুবক টলতে টলতে কোনো রকমে পাশের নির্জন গলি দিয়ে হাঁটা ধরে। এবার মিনিট খানেক সময় পরে ওর মনে হলো কেউ যেন ওকে অনুসরণ করছে। থেমে উৎকর্ণ হয়, না কোনো শব্দ নেই। তবে কি মনের ভুল ছিল? তাই হবে। আবার হাঁটছে সে। কয়েক কদম পরে আবার সেই শব্দ। না, মনের ভুল নয়, স্পষ্ট টের পাচ্ছে কেউ তাকে অনুসরণ করছে।
নেশার চোটে যুবকের পা ঠিকভাবে চলতে চায় না, তবুও সে দ্রুত পদে চলতে লাগলো। তারপর দৌড়তে শুরু করে। হঠাৎ কিছুতে বেঁধে মুখ থুবড়ে পড়লো পার্শ্ববর্তী ড্রেনের ওপর। ভয়ে ভয়ে মুখ তুলে চারপাশে তাকালো। জনমানবহীন গলি। একটুখানি স্বস্তি নিয়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই পেছনে কারো অস্তিত্ব টের পায়। চকিতে ঘুরতে হামলা করে বসে ওর ওপর। যুবক চিত হয়ে পড়ে আছে গলির রাস্তায়। দম বন্ধ হয়ে এলো। ভয়ে ওর নেশা কেটে গেছে প্রায়। স্পষ্ট চোখে নিকোলাসকে নিজের বুকের উপর দেখতে পাচ্ছে। গতকালের চেয়ে আজ যেন আরো বুড়ো বিভৎস লাগছে ওকে। ওর গা থেকে আসা মানুষ পচা গন্ধটা যুবকের পেট গুলিয়ে এলো। নিকোলাস ওর বুকের উপর হাঁটু তুলে বসে আছে, নিষ্প্রভ চোখের চাহনি। বয়স্ক গলায় বলল, কে তোর মনিব? যুবক জবাব দিল। নিকোলাস হাঁপ ছেড়ে মুখ ভার করে বলে, গত 5 মাসে আমি মানুষের রক্ত পান করিনি। দেখো কি বেহাল দশা আমার। অবশ্য খারাপ লাগছে না। সত্যি কথা হলো অসারবোধ ভয় থেকে থেকে। আচ্ছা, তুমি প্রেম করেছো কখনো? তোর কি থেকে কি বলছি, আমার না সবকিছুই খুব অসংলগ্ন হয়ে যায় এখন। তা যা বলছিলাম, পিশাচ আমি। মানুষ দেখলে রক্ত তৃষ্ণা পায়, এখনো পাচ্ছে, একটু বেশি পাচ্ছে। তুমি সঠিক জবাব দিলে নিজেকে আজও বশ করে নেব। বলো তোমার মনিবকে। যুবক বলে না। নিকোলাসের নিষ্প্রভ শান্ত চোখে হিংস্রতা ফুটে ওঠে। মুহূর্তে এই সদন্ত বসিয়ে দেয় যুবকের গলায়। আর্তনাদ করে ওঠে যুবক, ভীত কণ্ঠে কেঁদে বলে। নিকোলাস মুখ তোলে। সদন্ত বেয়ে ঠোঁটের দুপাশ গড়িয়ে পড়ছে যুবকের তাজা রক্ত। পাশে সরে বসে ও। যুবক ঘাট চেপে ধরে নিরাপদ দূরত্বে গিয়ে বলে। ওয়াদা? যুবক গভীর শ্বাস নিয়ে বলল। রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে নিকোলাসের। বিড়বিড় করে বলে, ড্যামিয়ান। ব্লাডি বাস্টার্ড। যুবক সুযোগ বুঝে পালাতে গেলে নিকোলাস ওর গলা চেপে ধরে। ভীত যুবক বলল। নিকোলাস দাঁত বের করে হাসে, বলে, ওয়াদা? গতকাল তুমি আমার বন্ধুকে বলেছিলে না ওকে বিশ্বাস করো না বন্ধু? ভুলে গেলে এত তাড়াতাড়ি? মাই ডিয়ার লিটল আততাই, আমি মোটেও লয়াল পারসন নই আমার শত্রুদের সাথে। ডোন্ট ওয়ারি, তোমাকে আমি কম কষ্টের মৃত্যু দেব। যুবকের সকল অনুনয় কান্না অগ্রাহ্য করে অনেকদিন পর তৃপ্তিতে রক্ত তৃষ্ণা মেটায় নিকোলাস। দুর্বল শরীরে শক্তি ফিরে পায়। দুদিন একটু চুপচাপ থেকেছে বলে শত্রুরা দুর্বল ভেবে নিয়েছে। নিকোলাস দুর্বল নয়, কিন্তু ওর মনটা ইসাবেলার মৃত্যুতে শোকাভিভূত হয়ে আছে। ইসাবেলার মৃত্যুর ধাক্কা ওর মনটা সহজভাবে নিতে পারেনি। দূরত্ব সবসময়ই বিচ্ছেদ ঘটায় না, মাঝে মাঝে দূরে চলে যাওয়া মানুষটা কত আপন ছিল তা বুঝিয়ে দেয়। তখনই অনুভব হয় তাকে ছাড়া জীবন মূল্যহীন, নীরস ও বিবর্ণ। নিকোলাস জীবিত না, ইসাবেলার সান্নিধ্যে ওকে ভুলিয়ে দিয়েছিল সেই কথা। প্রতিটি মুহূর্তে নিজেকেও সাধারণ মানুষের মতো ভেবেছিল। জীবিত জীবন মৃত কোনো কালই ওকে এই সুখ দেয়নি যে সুখ ইসাবেলা দিয়েছে। আজ ইসাবেলাও নেই, সুখও নেই। নিকোলাস জানতো ওর হারানোর ভয় নেই। এই ভুল ধারণার কারণে ইসাবেলাকে হারিয়েছে। একটু যদি সতর্ক হতো, ইসাবেলাকে সাথে করে যদি নিয়ে যেত, তবে আজও হয়তো বেঁচে থাকতো। মৃত্যুর পূর্ব রাতের কথা স্মরণ করে নিজেকে তিরস্কারে জর্জরিত করে। কত কষ্ট দিয়েছে ইসাবেলাকে ও। নিজের দুর্বলতা ঢাকতে ওকে বারবার দূরে ঠেলে মন ভেঙেছে। ওর মৃত্যু দিয়ে কেউ যেন দারুণ শোধ নিয়েছে তার। ইসাবেলা আর নেই, এই ভাবনা ভেঙে চুরে কুঁজো করেছে ওকে। সবার চোখে আজও দুর্বল, করুণার পাত্র। এ ওর শাস্তি। ইসাবেলাকে একা ছেড়ে জার্মানি যাওয়ার, ওকে ব্যথা দেওয়ার শাস্তি পাচ্ছে। নিকোলাস মাথা পেতে নিয়েছে এই শাস্তি। এতেও যদি ইসাবেলাকে ফিরে পাওয়া যেত। যুবকের রক্তপানে দেহে অসীম শক্তি টের পাচ্ছে নিকোলাস। কিন্তু মন যে ভীষণ রুগ্ন, দুর্বল। লোকে ভুল বলে, ভালোবাসা দুর্বলতা নয়, ভালোবাসা শক্তি। নিকোলাস সেই শক্তি হারিয়েছে। পরদিন গলি দিয়ে যাওয়া কয়েকজন পথচারী ড্রেনের মধ্যে যুবকের লাশ দেখতে পেল। যুদ্ধের এই মুহূর্তে কেউ কাউকে নিয়ে ভাবছে না। যুবকের লাশ নিয়েও ওরা বেশিক্ষণ ভাবলো না। নিজেদের গন্তব্যে পা বাড়ালো। মানুষ উপেক্ষা করলেও গলির ক্ষুধার্ত কুকুর আর আকাশে উড়ে বেড়ানো শকুনেরা বড় আগ্রহ নিয়ে ভিড় জমায় যুবকের লাশের পাশে।
সন্ধ্যা হওয়ার আগে লাশটা ওরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। অন্ধকারে পড়ে থাকে হাড্ডিসার ছিন্ন ভিন্ন দেহটা। একটু অদূরে একটা কালো ছায়া এদিকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নিকোলাস আজ আর দুর্গ ছেড়ে বাইরে যায়নি, জানালার পাশে বসে আছে। উদাস চোখে চেয়ে দেখছে টিমটিমে তারকাখচিত ধূসর আকাশ। শুল্কপক্ষের চাঁদের আলোয় উদ্ভাসিত জানালার বাইরেটা। প্রেমিকের চোখে এই রাত বড় মধুর, বড় সুন্দর, ঠিক প্রেয়সীর মতো। সুখের অতলে ডুব দেয় ওরা আজকে। কিন্তু নিকোলাসের ভেতরটা শূন্যতায় খা খা করে ওঠে। আনমনে বলে, আমি আধার অন্তঃসার শূন্য, অথচ এতদিন এই শূন্যতা আমি বিন্দু মাত্র টের পাইনি। আজকাল তোমার বিরহ আমায় তা টের পাইয়ে দেয় বেলা। বড় অসহ্য মনে হয় শূন্যতা। নিকোলাস এতটাই অন্যমনস্ক হয়েছিল যে এই রুমে রিচার্ডের উপস্থিতির সহসা টের পেল না। দরজার মুখে দাঁড়িয়ে রিচার্ড একদৃষ্টিতে ওকেই দেখছেন। পরশু নিকোলাস বিভৎস এক বৃদ্ধ ছিল, আজ ওর দেহ জুড়ে যৌবনশ্রী। আগের মতো পেশিবহুল সুঠাম দেহে যুবক এখন নিকোলাস। রিচার্ডের ঈর্ষা হয়। নিকোলাসকে দুর্বল বৃদ্ধ রূপে দেখে এতদিন ভেতরে ভেতরে পৈশাচিক আনন্দ পেয়েছিলেন, আজ ঠিক তার বিপরীত অনুভব করছেন। কিন্তু সেটা নিকোলাসকে বুঝতে দেওয়া যাবে না। গলা ছেড়ে মেকি হেসে বললেন, তাহলে ফিরছে কমিউনিটিতে? নিকোলাস তাকালো না তার দিকে, জবাবও দিল না। রিচার্ড আরো কাছে গিয়ে দাঁড়ান। তুমি যে কোনো মেয়ের কারণে ট্র্যাজিক হিরোইন পরিণত হবে, এ কিন্তু আশ্চর্যের বটে। মেয়েটার মধ্যে কিছু তো বিশেষ ছিল, নয়তো তোমার মতো কঠিন পাহাড়কে এমন করে টলাবে কার সাধ্য? হ্যাঁ, প্রেমে একবারে ডুবিয়ে নাকে মুখে পানি তুলে ছেড়েছে। শেষটা রসাত্মক সুরে বিড়বিড় করে বললেও নিকোলাস শুনতে পেল। তীব্র চোখে চেয়ে বলল, খোঁচা দিতে এসেছেন? না, সে সাহস আছে কি আমার? সাহস হাসালেন আপনি। কটাক্ষ করে হাসলো নিকোলাস। তারপর বলল, যে কারণে এসেছেন বলে চলে যান, কারো সঙ্গে এই মুহূর্তে চাচ্ছি না আমি। রিচার্ডের মেকি হাসি ম্লান হয়। জোর করে সেটাকে আগের মতো করে বলল, শুনলাম পরশু রাতে তোমার উপর আবার হামলা করেছে ড্যামিয়ান। ড্যামিয়ান? আপনি কি করে জানলেন হামলা ড্যামিয়ানই করিয়েছে? একটু যেন বিব্রত বোধ করে রিচার্ড। নিকোলাসের সন্দেহ দৃঢ় হওয়ার আগেই নিজেকে সামলে নিয়ে বলে, তুমি আমার সন্তান নিকোলাস। তোমার চোখে আমি খারাপ পিতা হতে পারি, কিন্তু আমার কাছে তুমি আমার প্রিয় পুত্র। প্রিয় পুত্র? এটা কি কৌতুক ছিল? ভুরু তুলে বলল নিকোলাস। রিচার্ড রাগত গলায় বলল, প্রেয়সীর মৃত্যু শোকে কমিউনিটির সকলের দায়িত্ব তুমি অবহেলা করতে পারো, কিন্তু আমি সেটা পারি না। গোপনে সব খবরে আমি রেখেছি। আর তোমার উপরে করা হামলা ড্যামিয়ান করিয়েছে। হ্যাঁ, প্রথমে তোমাকে, তারপর আমাদের সবাইকে ও শেষ করে ফেলতে চায়। তুমি এবং কমিউনিটি দুটোই আমার দায়িত্ব। রিচার্ডের কথা শেষ হয় না। ফোঁস করে ওঠে নিকোলাস। এই দায়িত্ব কে দিয়েছে আপনাকে? রিচার্ড বললেন, কমিউনিটির নিয়ম ভঙ্গ করে আমাকে এই দায়িত্ব নিতে বাধ্য করেছো তুমি। একের পর এক অন্যায় করছো আমাদের সাথে। নিজেকে শত্রুর জন্য সহজলভ্য করে আমাদের বিপদ ডেকে আনছো। তোমার কাছে এটা আমরা আশা করিনি নিকো। যা হোক, এসব কথা তোমাকে বলে লাভ নেই। আমি চিরদিনই তোমার চোখে খারাপ লোক। যা বলতে এসেছি তাই বলি। গোপন সূত্রে জানতে পেরেছি ড্যামিয়ান বর্তমানে রাশিয়ার রিগা শহরে আছে। এই মোক্ষম সুযোগ ওকে শেষ করার। নিকোলাসের সন্দিগ্ধ চাহনি দেখে মুখটা মলিন করে রিচার্ড বললেন, আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। যা বলার বলেছি, এবার সিদ্ধান্ত তোমার। চলি। রিচার্ড দরজার কাছাকাছি যেতেই নিকোলাস পিছু ডাকলো। পলকে পাঠিয়ে দেবেন। এত দূরের পথে ওকে ছাড়া আর কাউকে আমি বিশ্বাস করি না। রিচার্ড হাসি মুখে তাকাতেই নিকোলাস গম্ভীর গলায় বলল, আমাকে প্রতারণা করার মিথ্যা বলার শাস্তি কিন্তু মৌকুফ হয় না রিচার্ড। আপনজন ধোকা দিলে আমি কতটা নিষ্ঠুর হয়ে যাই তা বোধ হয় আপনার চেয়ে ভালো কেউ জানে না। যান, সময় নষ্ট করবেন না। মুখ ঘুরিয়ে আবার আগের মতো জানালার বাইরে মুখ করে বসলো নিকোলাস। রিচার্ড থমথমে মুখে সেখান থেকে প্রস্থান করলো। তাশাকে ঘুম পাড়িয়ে বিছানা ছেড়ে নামলো তাতিয়ানা। মেয়েটাকে ঘুম পাড়াতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। ঠিক মতো খায় না, ঘুমায় না, কারণে অকারণে কেঁদে চলে। বিছানায় শায়িত মেয়ের শীর্ণকায় দেহটা দেখলো। এই কদিনে আরো যেন শুকিয়ে গেছে ও। ডাক্তার, কবিরাজ কিচ্ছু বাদ রাখেনি, কিন্তু ফল শূন্য। ভীষণ চিন্তায় দিন কাটছে তাতিয়ানার। হঠাৎ ওর চোখ চলে গেল জানালার বাইরে। এখান থেকে গেস্ট রুমটার জানালা দেখা যাচ্ছে। ওই ঘরে মাধবেই থাকে। ওকে পায়চারি করতে দেখা গেল। হারিকেনের মৃদু আলোতে দেওয়াল ঘড়িতে একবার চোখ বুলিয়ে নেয় তাতিয়ানা।
রাত 11:15। এত রাতে পায়চারি করছে কেন মাধবী? নিশ্চয়ই মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করছে। শব্দ করে হাঁপ ছাড়ল তাতিয়ানা। মেরুন রঙের গোলাপি নাইটির রূপটা পরে নিয়ে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে এলো। সমস্ত বাড়ির ভেতর ভুতুরে নিস্তব্ধতা। বসার ঘরের হারিকেনের সলতে কমিয়ে রাখা হয় রাতে। আবছা আলোতে পায়ে পায়ে ঘেঁটে গেস্ট রুমের দরজার সামনে এসে থামলো। হঠাৎ মনে হলো এত রাতে কেন এসেছে এখানে? এই তো মাসখানেক আগেও মাধবী কেউ চোখে সহ্য করতে পারতো না, অথচ আজ ওকে নিয়ে কত ভাবছে। এই ভাবনা কি দুর্বলতার লক্ষণ নয়? না, আর কোনো পুরুষের প্রতি দুর্বল হবে না ও। ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। দুপা এগোতেই গেস্ট রুমের দরজা খুট করে খুলে গেল। পেছনে মাধবীর গলা শুনতে পায়। আনা, নিরুপায় হয়ে ঘুরে দাঁড়ায় আবার তাতিয়ানা। কি বলবে এখনো বেকায়দায় পড়ে গেল, তবুও একটুখানি নার্ভাস হেসে বলল। তোমার ঘরে আলো জ্বলতে দেখি। তাতিয়ানার অস্বস্তি টের পাচ্ছে মাধবী। ওকে কথা শেষ করতে না দিয়ে দরজা পুরো খুলে একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে এসো। মাধবের সৌম্য মুখটার দিকে চেয়ে মাথা নাড়িয়ে পাশ কেটে ভেতরে ঢুকলো ও। রুমের দরজা ভিজিয়ে পাশ থেকে চেয়ার টেনে মাধবেই বলল, বসো। তাতিয়ানা বাধ্য মেয়ের মতো বসলো চেয়ারটাতে। ওর মুখোমুখি হয়ে বসে মাধবেই। তাতিয়ানা বলল, তাশাকে ঘুম পাড়িয়ে বিছানা ছেড়ে নামতেই তোমার রুমের দিকে চোখ পড়লো। এত রাতে পায়চারি করতে দেখে ভাবলাম নিশ্চয়ই মেয়ের জন্য দুশ্চিন্তা করছো, তাই আমার খোঁজ নিতে এলে? কানের পিছনে চুল গুজে মাথা নাড়াই তাতিয়ানা। তারপর হাত দুটো কোলের ওপর রাখলো, দৃষ্টি স্থির সেখানে। কেন যে বিচলিত হচ্ছে ও। মাধবী ওর দিকে অনিমেষ চেয়ে রইল কিছুক্ষণ। তাতিয়ানার আর সহ্য হলো না এই নীরবতা ও মাধবীর দৃষ্টির প্রতপ্ততা। উঠে দাঁড়িয়ে হুট করে, আমি বরং এখন আসি বলেই দরজার দিকে পা বাড়ালো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। আচমকা মাধবী ওকে টেনে ধরে গভীর চুম্বন দিল ঠোঁটে। তাতিয়ানা বিস্ময়ে হত হয়ে রইল কয়েক সেকেন্ড। বিস্ময় কাটাতেই পায়ের পাতায় ভর করে দুহাতে জড়িয়ে ধরে মাধবীর গলা। কিছু সময়ের জন্য ওরা একে অপরকে ছাড়া আর কিছু মনে রাখে না। দুজনের শ্বাস নেওয়ার প্রয়োজন পড়ে এক সময়। কপালে কপাল রেখে তাতিয়ানার আনত মুখের দিকে তাকায় মাধবী। ধীরে ধীরে চোখ তোলে তাতিয়ানা। এতক্ষণে যেন ঘোর কাটলো ওর। চোখে ভেসে ওঠে নানান অনুভূতি। ঠোঁট আলগা করতে মাধবী তর্জনী রেখে বলে, প্লিজ কিছু বলো না আনা। তাতিয়ানা বিরোধিতা করতে গিয়েও মাথা নাড়ে। সরে দাঁড়ায় মাধবীর কাছ থেকে। কি যে হচ্ছে ওর সাথে, ভাবছে এক হচ্ছে আর এক। আবার মাঝে মাঝে ভাবনা চিন্তা ছাড়াই কাজ করছে। এই যে মাধবী আচমকা চুমু খেয়ে বসলো আর ও চুপচাপ তা হতে দিল। এখানে আসাই ওর উচিত হয়নি। নিজের উপর রাগ হলো। ওকে ঠোঁট উল্টাতে দেখে মাধবী মুচকে হাসে। ওর অন্যমনস্কতার সুযোগ নিয়ে ঠোঁটের একপাশে চুমু দিয়ে দ্রুত ঘুরে দাঁড়ায়। এবার আর চুপ থাকলো না তাতিয়ানা। কপট রাগ দেখিয়ে বলল, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমাকে অপছন্দ করি। একদম না। টেবিলের ওপর রাখা এলোমেলো কাগজ গোছাতে গোছাতে বলল মাধবী। তাতিয়ানা স্পষ্ট শুনতে পায় মাধবী হাসি দমানোর চেষ্টা করছে। দাঁতে দাঁত পিষে বলল, বাস্টার্ড, আমি তোমাকে ঘৃণা করি। মাধবী ঘুরে দাঁড়ায়। এখনো ওর ঠোঁটে হাসি লেগে আছে। ধীর পায়ে এগিয়ে তাতিয়ানার কাছে গিয়ে বলল, আর আমি তোমাকে ভালোবাসি আনা, কেবল তোমাকে, এবং সবসময় তোমাকেই ভালোবাসবো। তুমি যতবার প্রত্যাখ্যান করবে ততবারই আমি এই একই কথা বলবো। ক্ষোভে ফুঁসতে লাগলো তাতিয়ানা। এত অপমানের পরও কেউ এভাবে ভালোবাসি বলতে পারে? কেন হার মানে না মাধবী? কেন কেন এত অপমানিত হচ্ছ তুমি? ভুলে যাও আমাকে মাধবী। তোমাকে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই আমার। কে বলেছে আমাকে দেওয়ার মতো কিছু নেই তোমার? তাশাকে দিয়েছো তো। আর ভালোবাসা, ওটা চাও না আমার কাছ থেকে? মাধবী ওর মুখটা দুহাতে তুলে বলে, ওটা কি যে পাওয়া জিনিস? তোমার মনের দরজা আমার জন্য যখন খুলবে আমি ঠিক খুঁজে নেব ওটা। যদি খুঁজে না পাও? পাবো, আমার বিশ্বাস আমি পাবো। বলো, আমার জন্য একটুখানি মনের দরজা খুলবে আনা? তাতিয়ানা মুখ নামিয়ে নেয়। কি জবাব দেবে সহসা ভেবে পায় না। মাধবী হার মানবে না। তাতিয়ানার মুখটা আরো কাছে আনলো। আনা, চোখ তোলে তাতিয়ানা। ছলো ছলো চোখে মাধবীর চোখে চেয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। খুলে দেয় ভাঙা হৃদয় আগলে রাখা দরজাটা। মাধবীর চোখে মুখে বিজয়ীর হাসি বাহুবন্ধনে জড়িয়ে ধরে তাতিয়ানাকে। তখনই তাশার আর্ত চিৎকারে দুজন ছিটকে দূরে সরে দাঁড়ায়। ছুটে যায় ওর ঘরের দিকে।
বাড়ির সকলে ঘর ছেড়ে বেরিয়ে এলো। তাতিয়ানার ঘরের কাছাকাছি আসতেই কান্নার শব্দ থেমে যায়। ওরা ঘরে ঢুকে দেখলো কোথাও তাশা নেই, রুমের জানালা খোলা। তাতিয়ানার স্পষ্ট মনে আছে রাতে জানালা বন্ধ করে দিয়েছিল ও। তাশাকে সকলে যখন হন্যে হয়ে খুঁজছিল তখনই বাড়ির পেছনের পুকুর পাড় থেকে ওর কান্নার গলা শোনা গেল আবার। ভ্লাদিমির আর মাধবের আগে বেরিয়ে এলো, ওদের পেছনে পেছনে বাড়ির বাকিরা। পুকুর পাড়ে এসে থমকে দাঁড়ায় সকলে। কৃষ্ণপক্ষের ঘুটঘুটে অন্ধকারে পুকুরের পানি হীরের মতো চকচক করছে। ঠিক তার মাঝে ওদের চোখে পড়ল কেউ যেন ডুবছে। ওরা ভালো করে বুঝে ওঠার আগে পানির বুদবুদ ছেড়ে শূন্যে ভেসে উঠল তাশার ক্ষীণ দেহটা। ওর ভয়ার্থ চিৎকারে রাতের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়। যেমন ভাবে পানির তলা থেকে তাশার দেহটা শূন্যে উঠেছিল তেমন করেই আবার পানির তলায় অদৃশ্য হয়ে যায়। তাতিয়ানা চিৎকার করে সেখানেই জ্ঞান হারায়। ইসাবেলা নিজেকে সামলে নিয়ে বোনকে ধরল। মাধবী আর ভ্লাদিমির কিছু ভাবার মতো অবস্থায় নেই। এক লাফে পানিতে নেমে এলো ওরা। আন্নামেরীয় গলার রোজারিও ধরে ঈশ্বরের নাম জপছিলেন। আর সবার মতোই আতঙ্কিত তিনি। তাশা তার কতটা জুড়ে আছে তা শুধু তিনিই জানেন। অনেক খোঁজাখুঁজির পর তাশাকে কোলে তুলে পুকুর পাড়ে এলো মাধবেই। ওর দিকে তাকানো যাচ্ছে না। তাশার ফ্যাকাশে শরীর মাটির ওপর রাখা হলো। পেট থেকে পানি বের করার চেষ্টা করছে মাধবেই। তাতিয়ানার জ্ঞান ফিরে এসেছে। তাশার এমন অবস্থা দেখে পাগলের মতো বিলাপ করছে ও। ইসাবেলা কোনো মতে ওকে জড়িয়ে ধরে রেখেছে। নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না ইসাবেলা। তাশা ওদের পরিবারের জান পাখি। ঈশ্বরের কাছেও সুস্থতা কামনা করছে ও। বাড়ির চাকর বাকর পাড়া প্রতিবেশীরা ভিড় করেছে। সকলের চোখে পানি। মাধবীর সমস্ত শরীর অবশ হয়ে আছে, কাঁপছে থরথর করে। কাপা গলায় বারবার মেয়েকে ডাকছে। অনেকটা পানি পেটে গেছে তাশার। মুখে হাওয়া দিচ্ছে মাধবী। অনেকক্ষণ পর তাশা শ্বাস নিল। কাঁদতে কাঁদতে কেঁদে ওঠে। সকলে সমস্বরে ঈশ্বরের বন্দনা করে উঠল। মেয়েকে বুকে জড়িয়ে প্রাণ ফিরে পায় যেন মাধবেই। তাতিয়ানা ছুটে এসে ওদের দুজনকে জড়িয়ে ধরল। সেদিন রাতের পর থেকে একটা অস্বাভাবিক পরিবর্তন এলো তাশার মাঝে। একেবারে চুপ করে গেল তাশা। না কাঁদে আর না কথা বলে। ওর চোখে সারাক্ষণ আতঙ্ক খেলা করছে। প্রথমে বাড়ির সবাই ভেবেছিল হয়তো ভয় পাওয়ার কারণে এমনটা হয়েছে, কিন্তু সকল রকমের চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি হলো না। এই ঘটনার পর থেকে তাশার প্রতি বাড়ির সবাই খুব বেশি সতর্ক হয়েছে। একা এক মুহূর্তের জন্যেও কেউ ওকে ছাড়ছে না। তাতিয়ানা এসবের জন্য নিজেকে দায়ী করে। সেদিন যদি ওকে একা ছেড়ে না যেত তবে এমনটা হতো না। কিন্তু মাধবী ওকে বোঝায় এসবে ওর কোনো হাত নেই। সান্ত্বনা দেয় যা হয়েছে সবটাই দুর্ঘটনা। তবুও অনুতাপ যায় না তাতিয়ানার। ইসাবেলা এবং আন্নামেরীও মাধবীর সাথে একমত নয়, যদিও খোলাখুলি দুজনের কেউই সেটা বলেনি। আন্নামেরীও মনে করেন তাশার সাথে ঘটা ওই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, অশরীরী কোনো ছায়ার হাত রয়েছে এতে। অতটুকু মেয়ে এত রাতে পুকুর পাড়ে যাবে কি করে? এমন ভাবে শুনলেই বা উঠলো কেন? গোপনে এ ব্যাপারে চার্চের ফাদারের সাথে আলাপ করেছেন। তাশাকে সুরক্ষার জন্য ফাদার কিছু পরামর্শ দিয়েছেন। আন্নামেরীও তা যথাযথভাবে পালন করছেন। এদিকে ইসাবেলা সরাসরি অশরীরী নিয়ে ভাবছে না, কিংবা মাথায় এই ব্যাপারটা সেভাবে আসেনি। সকলে যখন তাশাকে নিয়ে ঘরে ফিরলো, হঠাৎ করে ইসাবেলার যেন কিছু মনে পড়ে গেল সেদিন। ফিরে এলো পুকুর পাড়ে। আগের মতো কালো লাগছিল না চাঁদটা। মেঘের ফাঁক দিয়ে সব হয়ে বুঝি উঁকি মারছিল সেটা। পুকুরের পানি তখনও জল জল করছিল। একটু খেয়াল করতেই দেখতে পেল সেই বস্তু তা ঠিক বস্তু নয়, এ যে সেই ফুলের পাপড়ির কয়েকটা। এত ম্লান আলো বেরুচ্ছে এগুলো থেকে যে সহজে ঠাউর করা যায় না অন্ধকারে। ইসাবেলার বারবার মনে হচ্ছে ওই ফুলটার সাথে তাশার ঘটনার কোনো যোগসূত্র আছে, কিন্তু কি? দিনরাত ভেবেও যেন কুলকিনারা করতে পারছে না। বেলা, ঘরে আছিস মা? দরজার বাইরে আন্নামেরীও গলা শুনে জানালার পাশ থেকে সরে এলো ইসাবেলা। জবাব দিল, আছি মা, এসো। কি করছিলে? ভেতরে ঢুকে বললেন আন্নামেরীও। ইসাবেলা বলল, আমি বসেছিলাম। কিছু বলবে মা? তো ছোট কাকার সুরে শুনেছি ভালো যাচ্ছে না। তাশার এই অবস্থায় সবাই মিলে তাকে দেখতে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। তুমি বরং আজ তোমার দাদু দিদাকে নিয়ে কাকাকে দেখে এসো। আমরা কাল পরশু একদিন যাব। ঠিক আছে মা। দুপুর পরে এলো, এখনই বেরিয়ে পড়লে ভালো হয়। তুমি তৈরি হয়ে নিচে এসো। ভ্লাদিমিরকে বলে গাড়ি বের করাচ্ছি আমি।
আড্ডা বেরিয়েও চলে যেতে ইসাবেলা তৈরি হয়ে নিল। নিচে নেমে দেখলো দাদু দিদা ইতিমধ্যে গাড়িতে চড়ে বসেছেন। তাশাকে একবার দেখতে গেল, ঘুমিয়ে আছে ও, পাশে তাতিয়ানা ঝিমাচ্ছে। মেয়ের চিন্তায় ওর খাওয়া ঘুম হারাম হওয়ার উপায়। মাধবেই নিঃশব্দে রুমে ঢুকলো, ওর মুখটা আরো শুকিয়ে গেছে। ইসাবেলাকে দেখে তবুও ম্ল্যান হাসলো। তাতিয়ানা ঘুমে ঢুলতে ঢুলতে পড়ে যাচ্ছিল। মাধবেই ওর মাথাটা আলগোছে কাঁধের ওপর রাখে। এত দুশ্চিন্তা দুঃখের মাঝেও ইসাবেলার বড় ভালো লাগলো এই দৃশ্য দেখে। ইসাবেলার ছোট কাকার বাড়ি প্রায় মাইল খানেক দূরে। সেখানে পৌঁছতে পৌঁছতে সূর্য প্রায় ডুবু। কাকার পেটের রোগ আছে, ইদানিং সমস্যা প্রকট হয়েছে। কাকা কাকির সাথে কথা বলে ইসাবেলা ছোট 3 কাজিনকে সাথে করে বাড়ির পাশের ছোট্ট বাগানে এসে বসলো। ওর কাজিনদের একজন ওর সমবয়সী যুবতী, বাকি 2জন বালক। বালক দুটোর একটা আবার ভীষণ চঞ্চল। এক স্থানে বসে বসে আড্ডা দেওয়া ওর ঠিক জমে না। জেদ করতে শুরু করলো ফার্মে যাবে। ওর প্রিয় ঘোড়াটাকে এখন যে করেই দেখবে ও। ইসাবেলাও অনেকদিন কাকার ফার্ম দেখেনি, কত রকমের পশু পাখি পালা হয় সেখানে। ইসাবেলা রাজি হলো যেতে। ফার্মের কাছাকাছি যেতেই বালক 2জন এক ছুটে সেখানে ঢুকে পড়লো। ইসাবেলার সমবয়সী কাজিনটাও ভাইদের সতর্ক করতে করতে ছুটলো পিছনে। ওদের দেখে নিজের ছোটবেলা মনে পড়ে গেল ইসাবেলার। মুচকি হাসতে হাসতে ফার্মের গেটের দিকে পা বাড়ায়। এমন সময় পাশের রাস্তা দিয়ে একটা ঘোড়ার গাড়ি গেল। সবই ঠিক ছিল যতক্ষণ না নাকে এসে লাগলো সেই পরিচিত গন্ধটা। ইসাবেলার সর্বশরীর মুহূর্তের জন্য জমে যায় বরফের ন্যায়। ঘোড়া দুটো বিকট শব্দে রেশাধ্বনি তুলে থেমে গেল কিছু দূর গিয়ে রাস্তার ওপর। ইসাবেলার বুক ঢিপ ঢিপ করছে, কিন্তু ধীরে ধীরে ঘোড়ার গাড়িটির দিকে ফিরল ও। মন চাচ্ছে এক ছুটে গাড়িটির সামনে গিয়ে দাঁড়াতে, কিন্তু পা যে নড়ছে না। অবশেষে কি ওর বিরহের অবসান ঘটবে আজ? ঠোঁট কাঁপছে ভেতর থেকে ঠেলে আসা কান্নায়। এই যে সুখের ক্রন্দন। আকাশে গোধূলির রং মুছে গিয়ে দিকে দিকে আধার ছড়াতে লাগলো। যত এগোচ্ছে ততই সোদামাটির গন্ধ তীব্র হয়ে নাকে এসে লাগছে ইসাবেলার। গাড়ির কাছাকাছি যেতে দুটো পা বেরিয়ে এলো বাড়ির বাইরে। ইসাবেলা থমকে দাঁড়ায়। বলিষ্ঠ দীঘল দেহটা গাড়ি ছেড়ে বাইরে নামলো, দাঁড়ালো ইসাবেলার সামনে। ওর মুখের উপর সন্ধ্যার আধার জমে আছে। ইসাবেলা মুখ না দেখলেও চিনতে পারে নিকোলাসকে। আধার ঠেলে এগিয়ে এলো নিকোলাস। ইসাবেলা ছুটলো ওর বুকের উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু নিকোলাস অদৃশ্য হয়ে যায়। মুখ থুবড়ে রাস্তার উপর পড়লো ইসাবেলা। আহত সিক্ত চোখ জোড়া তুলতেই নিকোলাসকে আবার সামনে দেখতে পেল। নিষ্প্রভ চোখে চেয়ে রইল কিছুক্ষণ ওর দিকে নিকোলাস। তারপর ইসাবেলা ওকে বলতে শুনলো, তুমি আমার হৃদয় ভেঙেছো বেলা, তুমি আমার হৃদয় ভেঙেছো। পশ্চিমের সূর্য ঢলে পড়েছে। ঘোড়ার গাড়ির কচুয়ানের সিটে বসে আছে পল, দৃষ্টি স্থির সামনের পথের দিকে। ঘোড়াগুলোর দৌড় বাড়াতে হাতের চাবুকটা সপাং করে মারলো ওদের পিঠে। তীব্র আর্তনাদ করে ওগুলো আরো জোরে ছুটতে লাগলো। গাড়ির ভেতরে আধু শোয়া হয়ে বসা নিকোলাস, চোখ দুটো স্থির নির্জীব। কিছু দূর গিয়ে পল বলে উঠল, মালিক, রিগা পৌঁছে গিয়েছি আমরা। রিগা? নিকোলাসের নির্জীব স্থির দৃষ্টির বদলে যায়। জানালার বাইরে তাকায় উজ্জ্বল চোখে। গোধূলির রং ছড়িয়েছে আকাশে। গাড়ির গতির জন্য দ্রুত সরে যাচ্ছে আশেপাশের স্থান। এই শহর ওর প্রেয়সীর জন্মস্থান। এই কারণেই এখন শহরটাকে এত আপন মনে হচ্ছে। এই শহরের বাতাসে কি এখনো ইসাবেলার গায়ের গন্ধ মিশে আছে? নিকোলাস লম্বা শ্বাস টানলো। ইসাবেলাকে হারানোর ব্যথা এই মুহূর্তে তীব্র থেকে তীব্রতর হলো। ব্যথাতুর কণ্ঠে উচ্চারণ করলো, আমি এসেছি তোমার শহরে বেলা। এই শহরের বাতাসে খুঁজে বেড়াচ্ছি তোমার ঘ্রাণ, তোমার জন্মভূমির আকাশ তলে তুমিহীন ভগ্ন হৃদয়ে উৎভ্রান্তের মতো ঘুরছি আমি। বেলা, বেলা ফিরে এসো আমার কাছে। যদি মানুষ না হয়ে পারো তবে বাতাস হয়ে হলেও ফিরে এসো। আমি ছুঁয়ে দেখতে না পারি, অনুভব তো করতে পারবো, সেই বা কম কিসের। নিকোলাস বোঝে এই কথাগুলো কেবল কথা হয়েই থাকবে, সত্যি হবে না। এই বউ চোখে আরো ভাঙে, অসাড় হয়ে আসে সমস্ত শরীর, গা এলিয়ে দেয় সিটে। চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। হঠাৎ ওর নাকে পরিচিত সেই সুবাস এসে লাগতেই চকিতে তাকালো। প্রথমে মনের ভুল ভেবেছিল, কিন্তু তা নয়। বার কয়েক নাক টানতেই সুবাসটার সত্যতা প্রমাণিত হলো। আনন্দে খানিক সময়ের জন্য স্তব্ধ মেরে বসে রইল। ইসাবেলা কি বাতাস হয়ে ফিরল ওর কাছে? সত্যি ফিরল? পল, গাড়ি থামা এক্ষুনি।
কাঁপছিল নিকোলাসের গলার স্বর। পল দ্রুত ঘোড়ার লাগাম টানলো। মনিবের এহেন আচরণে অবাক কম হয়নিও। নিকোলাস নেমে দাঁড়াতেও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। অদূরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে পেল তখনই। ভালো করে দেখতে মেয়েটিকে চিনতে পারলো। ইজাবেলা? পল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। থ মেরে বসে রইল সেখানে। নিকোলাসের মনের নানান আশঙ্কা এক নিমেষেই দূর হয়ে গেল অদূরে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিটিকে দেখে। নিশ্চিত হলো ও বাতাস নয়, মানুষ রূপে দাঁড়িয়ে আছে ওর সামনে ইসাবেলা। এ কি ওর চোখের ভ্রম? ইসাবেলা এগিয়ে এলো। ভ্রম নয়, এ যে ওর ইসাবেলা। নিকোলাসের আনন্দের সীমা থাকে না। পা বাড়ায় ওকে কাছে টানার জন্য, কিন্তু থেমে যায়। আন্দ্রেই যে বলেছিল ইসাবেলা আগুনে পুড়ে মরেছে, আন্দ্রেই মিথ্যে বলেছিল? কেন বলবে এত বড় মিথ্যা? ইসাবেলা ছুটে এলো ওকে জড়িয়ে ধরতে। নিকোলাস অদৃশ্য হয়ে যায়। ইসাবেলা কি জেনে শুনে নিকোলাসকে ত্যাগ করেছিল? ইসাবেলা আহত মুখে চেয়ে আছে ওর দিকে। নিকোলাসের ভাবনা বিক্ষিপ্ত। ভেতরের পিশাচটা বারবার বলছে, প্রতারিত হয়েছিস তুই, বেলা তোর সাথে প্রতারণা করেছে। ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠল নিকোলাস। কিছু বুঝে আসার আগেই মুখ থেকে বেরিয়ে এলো, তুমি আমার হৃদয় ভেঙেছো বেলা, তুমি আমার হৃদয় ভেঙেছো। ওর কথার মানে বুঝতে সময় লাগলো ইসাবেলার। যখন বুঝলো লাফিয়ে উঠে দাঁড়ালো। না না না, আমি তোমাকে ভালোবাসি নিকোলাস, খুব ভালোবাসি।